স্বচ্ছ, সুস্পষ্ট এবং ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল আ এবং পার্টিসিপেটরি যদি নির্বাচন হয় তাহলে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে জামাত অপেক অনেক ভালো করবে। অনেক ভালো করবে বিগত দিনগুলোর চাইতে। জামাতের সাথে প আ পশ্চিমা বিশ্বের অহরহ তাদের মি মিটিং হয়, তাদের বৈঠক হয়। তাদের সাথে যেই কি বলে ভিউ এক্সচেঞ্জ হচ্ছে। এটা গত মানে আ আ শুধু ১ টা ২ টা ঘটনা না। আ ১ টা ২ টা ঘটনা না। সিরিজ আলোচনা হয়েছে জামাতের সাথে এবং চায়নাও কিন্তু বসে নেই। আজকে যে মার্কিন যুক্তরাষ্ট্র এসে বলতেছে যে, "আমরা জামাতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই বা বন্ধুত্ব গড়ে তুলতে চাই" ইত্যাদি, ইত্যাদি যেভাবেই বলেন না কেন। তাহলে দেখেন চায়না অলরেডি জামাতকে তাদের সরকারি আমন্ত্রণে জামাতের একটা প্রতিনিধি দলকে তাদের আমেরিকা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। এটা নিয়ে ওয়াশিংটন পোস্টে একটা প্রতিবেদন, একটা ভয়েস রেকর্ডিং প্রেক্ষিতে আজকে এই কথাগুলো খুব সামনে আসছে। হুম, First and foremost একটা বিষয় আমরা একটু চিন্তা করি বা দেখার আ চেষ্টা করি। আসলে আ বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসার ক্যাপাবিলিটি তারা রাখে কিনা? এবং আজকে মার্কিন যুক্তরাষ্ট্র তারা আমেরিকার এই জামায়াত ইসলামের সাথে সুসম্পর্ক চায়, বন্ধুত্ব চায়। দেখেন বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে প্রত্যেকটা দেশের সরকার গঠন পরিবর্তন এবং সংস্কার বা যেইভাবেই বলেন না কেন নির্বাচন, এগুলোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাজ্য, ইইউ একটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একটা ভূমিকা পালন করে থাকে। এবং অনেক ক্ষেত্রেই হুম, আমরা দেখি যে বিভিন্ন দেশের সরকার পরিবর্তনের পিছন থেকে কলকাঠি এই বেল্ট গুলো পশ্চিমা বিশ্ব নেড়ে থাকে এবং তাদের আ ইশারায়, আশকারায়, তাদের সম্মতিতেই অনেক দেশের সরকার পরিবর্তন হয়ে থাকে। যেটা আমরা বিগত দিনগুলোতে দেখেছি। এখন জামায়াত ইসলামের ক্ষেত্রে হঠাৎ আসলে এই বিষয়টা কি একেবারে শুধু হঠাৎ করেই তাদের সাথে সুসম্পর্ক নাকি এর কিছু ঐতিহাসিক ভিত্তি রয়েছে? আমরা যদি বিশেষ করে আগস্ট জুলাই-আগস্ট বিপ্লব 2024 এর পর থেকে আমরা যদি একটু কূটনৈতিক আ পাড়ার বৈঠকগুলো, আ প্রেস ব্রিফিং গুলো, ডিপ্লোম্যাটদের সাথে সম্পর্কগুলোকে যদি একটু এনালাইসিস করি, আমরা দেখতে পাবো যে এটা হুট করেই হয়নি। আজকে আ আমেরিকা যে হুট করেই বলল যে, "আমরা সুসম্পর্ক চাই", অফ কোর্স এটা একদিনের ফসল না। তারা খুব ক্লোজলি অবজার্ভ করতেছে বাংলাদেশ জামায়াত ইসলামের পারফরম্যান্স গুলো। বিশেষ করে আ বা আফটার আ জুলাই আ আপরাইজ, মনসুন বা যেভাবেই বলেন না কেন, জুলাই বিপ্লবের পর থেকে তারা ক্লোজলি মনিটর করতেছে। আপনি যদি দেখেন, আমি রিসেন্ট সময়ের কয়েকটা উদাহরণ দেই। তারপর অন্য ভাইরাও বলার হবে। আপনি দেখেন যে 1st ডিসেম্বরে একটা নারী সাংবাদিকের সাথে যেটা হচ্ছে জামায়াতের একটা প্রতিনিধি দলের সাক্ষাৎ হয় এবং তিনি একেবারে সুস্পষ্টভাবেই বলেছেন যে আ যেটা নিয়ে মেইনলি ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করেছে যে বাংলাদেশের জনগণ হুম, আ বিশেষ করে ইসলামী ধারায় ইসলামী রাজনীতিতে মোড় নিতে চায়। এরকম ঠিক এই শব্দটাই তিনি কোট করেছেন। এবং আ দেখেন যে এবং তিনি এটাও বলেছেন যে যদি আ স্বচ্ছ, সুস্পষ্ট এবং ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল আ এবং পার্টিসিপেটরি যদি নির্বাচন হয় তাহলে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে জামাত অপেক অনেক ভালো করবে। অনেক ভালো করবে বিগত দিনগুলোর চাইতে। এই গেল একটা ইনসিডেন্ট। এর আগের আপনি আরো কিছু ইনসিডেন্ট যদি দেখেন জামাতের সাথে প আ পশ্চিমা বিশ্বের অহরহ তাদের মি মিটিং হয়, তাদের বৈঠক হয়। তাদের সাথে যেই কি বলে ভিউ এক্সচেঞ্জ হচ্ছে। এটা গত মানে আ আ শুধু ১ টা ২ টা ঘটনা না। ১ টা ২ টা ঘটনা না। সিরিজ আলোচনা হয়েছে জামাতের সাথে এবং তাদের শুধু ওখানেই তারা ক্ষান্ত থাকেননি কিন্তু। এখানেও যদি ক্ষান্ত থাকতো তাহলে সবচাইতে মজার যে বিষয়টা হুম, হতো, তারা যে শুধু জামাতের সাথেই যোগাযোগ মেইনটেইন করতেছে, জামাতের সাথে বিষয়টা এমনটা না। বড় আরেকটা দল বিএনপির সাথেও তারা এই সেম যোগাযোগগুলো রক্ষা করে। কিন্তু ইন এডিশন যেখান থেকে মানে আমার এনালাইসিস বা আমার থিংকিং টা ট্রিগার পয়েন্ট হিসেবে আসে।
জামাতের যে মহিলা উইং রয়েছে, মহিলা জামাত যেটা রয়েছে, মহিলা জামাতের সাথে তাদের মি মিটিং, ভিউ এক্সচেঞ্জ, গোলটেবিল বৈঠক এবং তাদেরকে আমন্ত্রণ জানানো, তাদের সাথে দেখা করা, এটা কিন্তু আলাদা একটা বার্তা দেয়। এবং হুম, বিশেষ করে এই ২৪ বিপ্লবের পর থেকে যারা এতদিন জামাতকে ত্যাগ করার চেষ্টা করত, যে মহিলারা শুধুমাত্র জামাতের মহিলা সমর্থকরা আ পিছনেই থাকে, তারা সামনে আসে না। এই খোলস থেকে তারা বের হয়ে কিন্তু সরব উপস্থিতি। তারা তাদের রাজপথে যেমন তাদের অবস্থানকে সুদৃঢ় করেছে, কথা বলেছে। পাশাপাশি তারা intellectually ডিপ্লোম্যাটদের সাথে তাদের সিরিজ বৈঠক হয়েছে। এবং আ আরেকটা বিষয় যেটা দেখবেন, এই যে জামাতের যারা এই মহিলা আ উম জামাত, এটা হচ্ছে দেখবেন একটা সিংহভাগ হাইলি কোয়ালিফাইড। অধিকাংশ আপনি পাবেন তাদের মধ্য থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আ হুম, টিচার্স এবং বিদেশের ডিগ্রিধারী। তো এইটা আ কিন্তু একটা দারুণ বার্তা দিচ্ছে। এবং পশ্চিমা বিশ্ব এটা দেখতেছে যে জামাত শুধুমাত্র যে শুধু উম আ উম পুরুষের উপরে বেজ করেই যে তারা অগ্রসর হতে চায়, এই যে ধারণাটা ছিল, এটা না। বরং মহিলা এবং যোগ্য কম্পিটেন্ট মহিলারা এর পেছনে কাজ করতেছে এবং আস্তে, আস্তে তারা সামনে আসতেছে। আরেকটা বিষয় হুম, পরবর্তীতে আপনি দেখবেন, জামাতের অপেক্ষাকৃত যে সমস্ত ক্যান্ডিডেট গুলো নির্বাচনে রয়েছে, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতেছে, তারা দেখবেন অপেক্ষাকৃত ইয়াং এবং দেখবেন অধিকাংশই বাহির থেকে পড়ালেখা করা, ক্লিন ইমেজের, যাদের সাথে ঋণখেলাপি এবং দুর্নীতির দূরতম সম্পর্ক নেই। তারপরে যদি আপনারা রিসেন্ট যেই সময়টা দেখেন, এই যে গত কয়েকদিন আগে যে ঘটনাটা, জামাতের যে আ অ্যাসপায়ারিং বাংলাদেশ পলিসি সামিট 2026 তারা ঘোষণা করল। এখানে প্রায় ৪০ টি দেশের উপরে বিভিন্ন ধরনের ডিপ্লোম্যাট, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিক্ষক, টিচার্স, বাংলাদেশের মানবাধিকার কর্মী, বাংলাদেশের টিচার, শিক্ষক, ব্যবসায়ী এবং সাংবাদিক, তারা উপস্থিত ছিলেন। এবং তারা তারা যে ৬ টা বিষয়ের উপরে স্পেশালি একটা ইনক্লুসিভ পলিসি দিয়েছে। বিশেষ করে তাদের শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য, যুবক, মহিলা, আইসিটি, অ্যামেজিং। এবং এই বিষয়গুলো নিয়া ওখানে উপস্থিত যারা ছিল তারা পার্টিসিপেট করেছে, কোয়েশ্চেন করেছে। তারা আ আ জামাত জবাব দেওয়ার চেষ্টা করেছে এবং জামাত এটা নিয়া আ তারা তাদেরকে আশ্বস্ত করেছে, এখানে দিস ইস নট এন্ড। তারা এই বিষয়গুলোকে রিভিউ করতেছে, আরো কন্টিনিউয়াসলি এই বিষয়গুলো নিয়া সামনে যাবে। এবং আপনি দেখেন, এর পাশাপাশি যদি আরেকটা বিষয় আপনি খেয়াল করেন, চায়নাও কিন্তু বসে নেই। আজকে যে মার্কিন যুক্তরাষ্ট্র এসে বলতেছে যে, "আমরা জামাতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই বা বন্ধুত্ব গড়ে তুলতে চাই", ইত্যাদি, ইত্যাদি যেভাবেই বলেন না কেন। তাহলে দেখেন, চায়না অলরেডি জামাতকে তাদের হুম, সরকারি আমন্ত্রণে জামাতের একটা প্রতিনিধি দলকে তাদের দেশে নিয়েছে। এবং জামাতের সাথে তারা একটা সুন্দর সম্পর্ক, ব্যালেন্স সম্পর্ক মেইনটেইন করে চলতেছে। তাহলে যুক্তরাষ্ট্র কিন্তু বসে থাকবে না। যেহেতু আমাদের আ ভূ-রাজনীতিটা, আ বিশেষ করে বাংলাদেশের রাজনীতিটা ইন্ডিয়া, চায়না এবং আ মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রভূত এবং তারাই এখানে একটা ভালো রোল প্লে করে। তাহলে যখন দেখতেছে চায়না তাদেরকে নিয়ে যাচ্ছে, তাদের সাথে কথা বলতেছে, আবার হোয়ার ইজ আ জামাতের প্রতিনিধি দল যখন প্রফেসর মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়াহিদ ভাই দ্বিতীয় পর্যায়ে আসবো। আমি একটু একটা আমি প্রশ্নের শেষ জবাব করে পেতে দিচ্ছি। চাচ্ছি। তো এই বিষয়গুলো কিন্তু তাদেরকে করতেছে এবং জামাত যে তাদের এই যে মানে অ্যাসপায়ারিং আচ্ছা, একটা বিষয় বাংলাদেশ। একটু বলি যে ইন্ডিয়া থেকে যেটা বলা হচ্ছে, বিশেষ করে হর্ষবর্ধন শ্রিংলা যেটা কালকে বললেন, নিরপেক্ষ না হলে জামাত আসবে না। চায়না আমেরিকা জামাতকে চাচ্ছে, এইজন্যই কি ইন্ডিয়া জামাতের বিপক্ষে আমি অবস্থান এই নিচ্ছে? কথাটা এই যে এখনই বলব। এটার আগে একটু বলে নেই যে বিশেষ করে দেখেন, অ্যা আ জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের জনগণ যে একটা পরিবর্তন চায়, একটা নতুন বন্দোবস্ত চায়, একটা ক্লিন বাংলাদেশ চায়, সেটা জামাত অনেকটাই এক্ষেত্রে একটু অগ্রসর এবং ভালো ভূমিকা পালন হুম, করতেছে। এবং তাদের মানে আ কম্পারেটিভলি বিগত দিনের রাজনীতিকে ছেড়ে সামনে পলিসি বেসড রাজনীতিতে জামাত অনেকটাই অগ্রসর, যেটা তরুণদের কাছে একটা সাড়া ফেলেছে। যার কারণে আজকে চায়না বা আমেরিকা এভাবে আ মা আমেরিকা, বিশেষ করে আমেরিকা তাদেরকে বন্ধু হিসেবে চায়। এখন যখন চায়না
এবং চায়নার গ্রিপে বাংলাদেশ মানে এরকম একটা চিন্তা যে যদি চায়নার গ্রিপে বাংলাদেশ যায় তাহলে ইন্ডিয়ার আ আ কি বলে ভাতে মাইর যাবে, কপালে হাত উঠবে। আবার যদি চায়নার গ্রিপে যদি বাংলাদেশ যায় তাহলে ওইদিকে আ হুম, পা আ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে কর্তৃত্ব বাংলাদেশে আ আ আরোপ করতে পারবে না। এ কারণে এটা। আপনি হুম, যদি দেখেন বিশেষ করে হুম, হর্ষবর্ধন যেই বক্তব্যটা দিয়েছিলেন, উনি তো বাংলাদেশের সাবেক মানে ইন্ডিয়ার রাষ্ট্রদূত ছিল। এর আগে একটা ছোট্ট একটা ইনসিডেন্ট এর কথা আমার মনে হয় বিশেষ করে ওয়াদুদ ভাই অফকোর্স এই বিষয়টা তার নজরে আসছে। আ বা হুম, মতিনুর রহমান ভাইয়েরও আসছে। সেটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে নো ফ্যামিলি পোস্টিং ইন ঢাকা মানে এরকম একটা জোনকে ঘোষণা করেছে। এটা ডিপ্লোম্যাটদের ভাষায় হুম, যদি নো ফ্যামিলি পোস্টিং হয় এর মানেটাই হচ্ছে এই অঞ্চলে কোন কূটনৈতিক থাকতে পারবে না। অর্থাৎ এই অঞ্চলে কি হতে পারে? সন্ত্রাসী হামলা হওয়ার সম্ভাবনা আছে। সন্ত্রাসী আগ্রাসনের সম্ভাবনা রয়েছে। তারপর উগ্র জঙ্গিবাদীর আ বা আ আ অগ্র আ হওয়ার সম্ভাবনা আছে। অথবা রোগ, ব্যাধি, প্লেগ, কোভিড এর মতো। এরকম কোন আশঙ্কা হলে তাহলে কূটনৈতিকদের ভাষায় এটা নো ফ্যামিলি পোস্টিং করা হয়। কিন্তু বাংলাদেশে এমন কিন্তু হুম, কোনটাই না। কোনটাই হয় না। তাহলে আ আ ইন্ডিয়া এইটা করে কি মেসেজ দিতে চাচ্ছে? এই ইন্ডিয়া এটা দিয়ে মেসেজ দিতে চাচ্ছে পশ্চিমা বিশ্বকে, "লুক এই এলাকা থেকে তোমাদের যে কূটনীতি আছে সরায় নাও। আমরা নিচ্ছি তোমরা সরায় নাও।" হুম, যখন তাদের এই সস্তা এবং ভেরি চিপ অ্যান্ড প্রেটি ট্রিকস পশ্চিমা বিশ্ব নেয় নাই, তখন হর্ষবর্ধন এসে বলতেছে, "যদি ইঞ্জি এ ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয় তাহলে জামাত ক্ষমতায় আসবে।" এর মানেটাই হচ্ছে তিনি একটা পার্টিকুলার দলের প্রতি তাদের পরোক্ষ মৌন সমর্থন হুম, জ্ঞাপন করছে এবং জি, তারা পরোক্ষ মৌন সমর্থন জ্ঞাপনের ফান্ডামেন্টালি ৩ টা কারণ আমি আরকি আমার চিন্তাতে আসে। এক হচ্ছে তারা অতি দ্রুত বা যদি বিশেষ করে বিএনপির সাথে যদি সম্পর্ক এবং বিএনপি যদি ক্ষমতায় আসে এবং তারা যদি বিএনপিকে হুম, ক্ষমতায় নিয়ে আসতে পারে, তাহলে অতি দ্রুত তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবে। অতি দ্রুত তারা হুম, ফ্যাসিস্টকে পুনর্বাসন করতে পারবে। এইটা হচ্ছে তাদের প্ল্যান। আপনি দেখেন এনাম ভাই আমি আপনার এই শোতে বা অন্যান্য শোতে অনেকবার বলেছি যে আ আ ইন্ডিয়ার ঘুম হারাম মানে হাউ কুইকলি দে মানে রিএস্টাবলিশড আওয়ামী লীগ ইন বাংলাদেশ পলিটিক্স এ। তারা এইটার জন্য কিন্তু তারা উঠে পড়ে লাগিয়েছে। আর এই কারণেই হচ্ছে তাদের এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই কথাগুলো। তার তো বরং যেটা এই মুহূর্তে যখন উনি এই বক্তব্যটা দিছে আমি মনে করি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের সাথে তাকে হুম, এনকাউন্টার করা দরকার ছিল যে, তুমি আমার দেশের আ আ ইলেকশন নিয়ে how dare what the hell you are to talking about our election এবং এই বাংলাদেশ থেকে ইলেকশনের যে কালচার, বাংলাদেশের যে ইলেকশনটাকে নষ্ট করেছে ইন্ডিয়া।